আমার কাছে একটা পেশেন্ট আসছিল, 40-42 বছর বয়স হবে, মহিলা পেশেন্ট। একটু মফস্বল এরিয়ায় থাকে, গ্রাম অঞ্চলে। তবে মহিলাটা পড়ালেখা জানেন। আমার ধারণা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছেন। তো আপনার কি, কি কষ্ট হচ্ছে? বলছে যে, "স্যার আমার ২ বছর আগে একটা বড় পেরেক পায়ের মধ্যে ঢুকে যায়। তো ঠিক পাতার অ্যা পায়ের পাতার ঠিক এপার থেকে ওই পারে এটা বাইরে যায়। তো আমি তখন ওটাকে টান দিয়ে তুলে ফেললাম। তো ১ম দিকে অ্যা সেরকম কিছু হয়নি। তখন কিছু অ্যান্টিসেপ্টিক ইয়ে-টিয়ে এগুলো দিয়েছিলাম। যেহেতু মানে মরিচা ধরা ছিল না, ইয়ে ছিল আরকি, মানে নতুন পেরেক ছিল। ওই কারণে সে আর ওরকম কিছু করেনি। একটু গরম সেঁকা-টেকা দিয়েছে এরকম আরকি। তো কিন্তু কিছুদিন পর থেকে ওই জায়গায় খুব ব্যথা শুরু হলো। পরে ডাক্তারের কাছে গেলাম। আ ডাক্তার টেস্ট করলেন, টেস্ট দিলেন। তারপরে ওখানে এক্স-রে মানে ছবি তুললেন। তুলে খারাপ কিছু পাওয়া গেল না। তো উনি কিছু ওষুধ-টষুধ দিলেন, সেগুলো খেলাম। আ আরাম পেলাম না। পরে আরেকজন ডাক্তারের কাছে গেলাম। তিনিও ইয়ে করলেন। কিন্তু ব্যথা কমল না। তার এলাকার ডাক্তারের কথা বলছে। তো পরে শহরে আসলাম, এসে বড় ডাক্তার দেখালাম। তো তিনি এমআরআই করতে দিলেন। এমআরআই করে তিনি ওষুধ দিলেন। সেটাতেও খুব একটা কাজ হলো না। তখন ব্যথা জ্বালা করত, কনকন করত, আ চিনচিন করত। ব্যথায় যেন পা ফেটে যেত। হ্যাঁ? ঘুম হতো না। রাত্রে ঘুম হতো না। এরপরে আমাদের এলাকার একজন প্রবীণ ডাক্তারের কাছে গেলাম। আ তাতে কখনো তার কাছে ওষুধ খেলাম। তাতে কখনো কম হয়, আবার কখনো বেশি হয়। সবসময় ব্যথা হতেই থাকে, কনকন করতে থাকে, চিনচিন করতে থাকে, টনটন করতে থাকে। মনে হচ্ছে একদম ফেটে যাচ্ছে। প্রবীণ ডাক্তারের কাছে গেছি তো প্রবীণ ডাক্তার কি মেডিসিন দিতে পারে? আইডিয়া? আর্নিকা বা লিডাম। হাই হাই হাইপেরিকডাম। আর্নিকা, লিডাম, হাইপেরিকাম এগুলো দিতে পারে। ঠিক আছে, ডেফিনিটলি সে ওষুধগুলাই হয়তো দিয়েছিল। তো রোগী বলছে যে, "স্যার ভেতরে কিছু হয়েছে নাকি? ইদানিং খুব বেশি ব্যথা হয়। ব্যথায় রাত্রের বেলায় বাড়ে। বাড়ির লোকজন বলে যে, 'ভালো ডাক্তার দেখাও। ভেতরে কিছু হয়ে যাচ্ছে নাকি?' তো তাকে বললাম যে, "আপনার এই যন্ত্রণা নিয়ে আপনার মনের মধ্যে কি ভাবনা আসে?" তো উনি বলতেছেন যে, "বাড়ির লোকরা তো বলে, আমারও তো মনে হয় ভেতরে সেপটিক হয়ে যেতে পারে। এতে মানুষ মারাও যায়। আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে ভালো ডাক্তার দেখাবো। সবসময় জ্বালা করে, ব্যথা করে, কনকন করে, টনটন করে, কিটকিট করে। যখন পেরেকটা ঢুকলো, তখন আমি কোনো এটিএস নিইনি।" এটিএস মানে তো বুঝছেন, ওই যে টিটেনাসের জন্য যে টিকাটা দেয়। এটিএস নিইনি। এটাই আমার ভুল। এটাই আমার ভুল। ব্যথা ১ম এর দিকে তুলনায় কমেছে। কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে না। এটাই সমস্যা। তো রোগীর সাথে তার হাসব্যান্ড আসছিল। হাসব্যান্ড বলছে যে, "স্যার রাত্রে ব্যথা বেশি হয়। ব্যথায় সারারাত কান্নাকাটি করে। তো আপনার কথা অনেক শুনেছি। আমাদের এলাকায় আপনার অনেক সুনাম। তাই তাকে আপনার কাছে নিয়ে আসলাম।" রোগী বলছে যে, "স্যার আমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে। আ ছেলেরা আ অনেক জায়গায় নিয়ে গেছে। অভাবী সংসার। আমার আ ছেলেরা তেমন বড় কোনো কাজ-টাজ করে না। স্বামীও কাজ করতে পারে না। তাই আমার এই অসুখে ছেলেদেরকে আর চাপ দিতে পারি না। কি আর করব?" পেশেন্টকে বললাম যে, "আপনার পায়ের এই যন্ত্রণা নিয়ে আপনার মনের মধ্যে কি ভয় কাজ করে?" আমার খুব ভয় হয়। আমার যদি কিছু হয়ে যায়, অনেকে বলে সেপটিক হয়ে গেছে। সেপটিক হলে পা কেটে বাদ দিতে হয়। যদি আমার পা কেটে ফেলতে হয় তখন কি হবে? এই ভয়টাই আমার। তো আমি যদি চলতে না পারি, কে আমায় দেখবে? কে খাওয়াবে? বলে পেশেন্ট কান্না শুরু করে দিল। হ্যাঁ, একদম প্রথমে কান্না শুরু, তারপর জোরেই কাঁদতে থাকলো। তো চিন্তা।
এজন্য আপনার কাছে আসা। আমাকে ভালো করে দেখেন স্যার। পেশেন্ট কিন্তু কাঁদতেছে, বলছে স্যার আমাকে ভালো করে দেখেন, যাতে রোগটা আপনার কাছেই ভালো হয়, আর কোথাও যাব না স্যার, আর কোথাও যাব না স্যার, আমার কাছে অত টাকা নাই, আর কোথাও যেতে পারবো না, এটাই ভাবতে থাকি। তো যাক, আমি ওনাকে বললাম আপনি একটু ঠান্ডা হন, শান্ত হন, কিছু ব্যাপার দিলাম, চোখটা হচ্ছে না, ওষুধ দিচ্ছে, দেখবেন কাল থেকেই সুস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো স্টামোনিয়াম পড়াচ্ছি বলে আবার স্টামোনিয়াম মনে করেন না, এই ভাবনা থেকে আমি বলি আমার কি কি ভুল হয়েছিল, কি কি হয়েছে সেটা। তো রুগীকে ওষুধ দিয়ে বিদায় করে দিলাম। রুগীর যে একদম প্রথম দিকে যে চূড়ান্ত লেভেলে ব্যথা সেরকম না, কিন্তু রাত্রে তার ডেফিনেটলি কষ্ট হয়। তো ওষুধ দেওয়ার মোটামুটি ২ সপ্তাহ পরে পেশেন্ট ফলো আপের জন্য আসলো। এসে বলেন স্যার তার কোনো পরিবর্তনই হয় নাই। হ্যাঁ, এবং মজার ব্যাপার হলো ১৫ দিন পরে সে যখন আসলো, এসে সে ওই ১ম দিনের কথাগুলোই সে রিপিট করছে। ওই একইভাবে বলছে ব্যথা করে, টনটন করে, কনকন করে, কিটকিট করে, কত ডাক্তার দেখালাম, আ কম হচ্ছে না, ভয় লাগছে, আমাদের অত টাকা নাই, আপনার কাছে আসলাম, আমার এলাকার অনেক ব্যথার অনেক লোকের ব্যথা আপনি ভালো করছেন। কুড়ায় হাঁটতো এরকম লোক আপনার কাছে এসে একদম দিব্যি তারা ভালো করে হাঁটছে। তাই ভাবলাম আপনার কাছে আসবো। হ্যাঁ, পায়ে এত ব্যথা, মনে হচ্ছে ভেতরে কিছু হয়ে গেছে নাকি। বল শক্তি দিন, দিন কমে যাচ্ছে, এবার এসে বলছে। বল শক্তি একদম দিন, দিন কমে যাচ্ছে। স্যান্ডেল ছাড়া একটু হাঁটলেই কনকন করে, কিটকিট করে, টনটন করে, মনে হচ্ছে ফেটে যাচ্ছে। এই একই কথা ঘুরে ফিরে। খুব ভয় লাগছে। বলে খুব ভয় লাগছে? কি নিয়ে? ভয় কি? মানে কি মনে হচ্ছে? তো বলে যে ভয় তো লাগবেই স্যার। ভেতরে যদি কিছু হয়ে যায়, আমি যদি হাঁটতে না পারি, ভেতরের মাংসের যদি ক্ষতি হয়ে যায়, রগের ক্ষতি হয়ে গেল নাকি? এটাই ভয়। দেখেন আপনার কাছে আসলাম, হ্যাঁ, আপনি ওষুধ দেন, আমার ক্ষতি যেন না হয়। গরিব মানুষ আমরা। হ্যাঁ, সবসময় কনকন, টনটন, ঝিনঝিন করে, কিনকিন করে, কিটকিট করে। হ্যাঁ, এই কথাগুলাই রুগী বারবার ঘুরে ঝনঝন, কিনকিন, কিটকিট এগুলাই বলে যাচ্ছে। তো যাক, ১ম বার একটা ওষুধ দিয়েছিলাম, সেই ওষুধ দিয়ে তো কোনো কাম হয়নি। এবার ২য় বারে ওষুধটা চেঞ্জ করে দিলাম। এবার সে পরের ফলো আপে মোটামুটি আবার ২ সপ্তাহ পরে আসলো। এসে বলতেছে, "স্যার আপনি যখন ১ম ওষুধটা দিলেন, ২য় বারের ১ম ওষুধটা দিলেন, ১ নাম্বার ওষুধটা খেয়েই আমার ১ম দিনই মনে হলো যে ব্যথা কমা শুরু করলো। তারপরে ধীরে এই ১ম ওষুধটা ৩ দিন খেলাম। ৪র্থ দিন থেকে পরের ওষুধটা খাওয়ার সাথে মনে হচ্ছে যে অনেক আরাম হয়ে গেল। কিন্তু আ রোগীর মধ্যে আরো কিছু ওই যে কথাগুলা, আ এত টাকা লাগবে, গরিব মানুষ, হ্যান-ত্যান এগুলো কিন্তু ২-১ বার বলতেছিল। তাই আমি আ পরে আর রিপিট করলাম না। পরে আবার প্লাসিবো দিয়ে দিলাম। আ তারপরে একটা জায়গায় যেয়ে আটকে গেল। মোটামুটি ১.৫-২ মাস পরে তাকে আবার পরের পটেন্সি দিলাম। দেওয়ার পরে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। ঠিক আছে? তো এই যে ২ টা অংশে আমি আপনাদেরকে বললাম, হ্যাঁ? ১ম বারে ভুল করেছিলাম, হ্যাঁ? ১ম বারে ভুল করে মেডিসিন দিলাম। তো আ কিন্তু কোনো কাজই হয়নি। ১ম বারে আসলে এরকম হয়। আমরা পেশেন্টকে যখন দেখি, তখন পেশেন্টের কোন জায়গায় আ কি হচ্ছে সে বিষয়গুলাকে মানে আমাদের মূল্যায়নের বিষয়গুলাতে থাকে। তো যাক, আমি কেসগুলাকে কেসটাকে একটু ১ম বারের যে ভুলের জায়গা থেকেই শুরু করি, তাহলে আপনাদের কি করলো, পেশেন্ট হচ্ছে মানে ১ম এর কথাগুলো বলি যে তার পায়ের অবস্থাটা নিয়ে ডেফিনিটলি ১ম বার, ২য় বার, ২ বারই খুব টেনশনে আছে। ঠিক আছে? আপনার মোটামুটি আ ২ বছর, ২-২.৫ বছর হয়ে গেছে তার পায়ের মধ্যে পেরেক ঢুকছে। তাই না? তো
প্রথম দিকে কিন্তু তেমন কোনো কষ্ট তার ছিল না, তো এই কারণে সে টিটেনাসের আবার টিকা নেয়নি। তো রুগী কি বলছিল, রুগী বলতেছিল যে এটিএস নিলাম না, নেইনি, এটাই আমার ভুল, আমি ভুল করেছি, এটিএস নিলাম না, আমি ভুল করেছি। তাহলে আমাদের রুব্রিক্স কি হবে? আমি ভুল করে ফেলেছি, কি হতে পারে রুব্রিক্স? ডিলিউশন রং ডান ডিলিউশন রং ডান হি হ্যাজ, ডিলিউশন রং ডান হি হ্যাজ, রুব্রিক্সটাকে নিয়ে নিলাম। হ্যাঁ, এরপরে কি হলো যে ব্যথা কম মানে ব্যথা কম থাকছে কিন্তু একদম ভালো হয়ে যাচ্ছে না, এটাই সমস্যা। প্রথম দিকে ব্যথা বেশি ছিল, তারপরে অ্যালোপ্যাথি ওষুধগুলো খেয়ে একটু কিছুটা কমছে, ভালো হচ্ছে না। তো আবার হাজবেন্ড কি বলতেছে যে সারা রাত ধরে কাঁদে, ব্যথায় কান্নাকাটি করে, হ্যাঁ ব্যথায় কান্নাকাটি করে। তাহলে আমরা নিতে পারি ব্যথায় কান্নাকাটি করে উইপিং পেন, তাই না? উইপিং পেন উইথ দা। তারপরে আপনার কাছে আসলাম, আমি এটা ভালো করতে চাই, এটা চিরতরে ভালো হতে চাই, কি ডিজায়ার নিতে পারি? কিল ডিজায়ার নিতে পারি, তাই না? অনেকগুলো মেডিসিন আসছে। এরপরে কিল ডিজায়ার নিতে পারি। এরপরে কি পেশেন্ট কি করছে, তার নিজের কষ্ট এবং সে যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটির কথা বলতে বলতে সে কিন্তু কান্না করে ফেললো, তাই না? কান্না থামছিল না, কান্নায় ভেসে ফেললো, কাঁদতে কাঁদতে বলছে এই জন্য আপনার কাছে আসা, দেখুন আমাকে ভালো করে দেখেন স্যার, আমাকে ভালো করে দেখেন, আমার চিকিৎসার জন্য অনেক খরচ হয়ে গেছে, ছেলেরা আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে, অভাবী সংসার, ছেলেরা বড় কাজ করে না, স্বামী কোনো কাজ করতে পারে না, ঠিক আছে, আমার অসুখের জন্য তো আমি ছেলে মেয়েদেরকে চাপ দিতে পারছি না, টাকা পয়সার যেহেতু সংকট, কি আর করবো, এভাবেই থাকছি, এই কথাগুলো কিন্তু পেশেন্ট বলতেছিল। তো এই কথাগুলোর মধ্যে পেশেন্টের মধ্যে এক ধরনের হেল্পলেসনেস, আমার কিছু করার নাই, তার মানে হেল্পলেসনেস ফিলিং আসছে, তাই না? এবং সে আমার কাছে স্যার কিছু একটা করেন স্যার, দেখেন, মানে সে আমার কাছে কিন্তু অনুরোধ করছে, প্রেইং করছে। তাহলে এই দুইটা রুব্রিক্সকে আমরা যদি নিয়ে নিই, প্রেইং নিলাম, আবার দিলাম হচ্ছে হেল্পলেসনেস ফিলিং, এই রুব্রিক্সটাকেও যদি আমরা নিয়ে নিই, ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমরা যদি এটাকে অ্যানালাইসিস দেখি, তাহলে মেডিসিন কি আছে? আর্সেনিক আসছে, তাই না? আমরা কিন্তু আর্সেনিক দিয়ে দিলাম, ঠিক আছে, আমিও আর্সেনিক দিয়ে দিলাম, 30 দিয়ে দিলাম, কিন্তু ওষুধ কাজ করলো না। ভুলটা কোথায় হলো? আমার কি রুব্রিক সিলেকশনে কোথাও ভুল হলো? আমার কি মনে হয়, আমি কি ভুল রুব্রিক্স দিয়েছি? এই যেখানে দেখেন রুব্রিক্স গুলো দিলাম, দেখতে পাচ্ছেন, কি মনে হয় আপনাদের আমি ভুলটা কোথায় করলাম? কি কথা শোনা যায় তো? জি স্যার, শোনা যাচ্ছে। ভুলটা কোথায় করলাম? যে ভুলটা আমরা সবাই করি, মানে আমরা যারা নতুন শিখছি, এরা আমরা রুব্রিক্স শিখে গেছি, আমরা রুব্রিক্স নাও শিখছি। এখানে কি কোনো রুব্রিক্স আপনাদের কাছে মনে হয়েছে যে আমি জোর করে নিয়েছি? এনিওয়ান যে এইটা মনে হয় নেওয়াটা ঠিক হলো না? বলেন, কিছু বলেন, আলোচনা করছি তো। কেস অ্যানালাইসিসের সময় আসলে উভয় পক্ষে আলোচনা করাটা বেটার। আপনাদের কাছে মনে হচ্ছে যে কোনো রুব্রিক্স আমি এখানে মানে জোর করে নিয়েছি, এরকম মনে হচ্ছে? সিয়াম বল। স্যার ডিলিউশন রংটা মনে হয়েছিল, কিন্তু তাও যেন মনে হচ্ছে না, সেটাও ঠিক আছে। না, ডেফিনেটলি সে তো বললো যে আমি টেস্ট নিইনি, না নিয়ে তো ভুল করেছি, তাই না? মানে আমি রং ডান করে ফেলেছি, তো সে তো রং বলেই ফেলো, ভুল রং করেছি, ডান, তাই না? এখানে আমরা ম্যাক্সিমামই করি। আজকে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, তো তিনি
রুব্রিক্সের বিষয়গুলো কিভাবে না, আসলে হয় কি আমরা দুইটা পার্ট থাকে। আমরা হলো যখন পেশেন্টের ভাষ্য মানে পেশেন্ট যে বক্তব্য দেয় ভাষ্য দেয় সেটাকে যদি আমরা সরাসরি রুব্রিক্সে ট্রান্সলেট বা ট্রান্সমিট করি তাহলে আমরা রুব্রিক্স নিতে পারবো, কিন্তু আমরা বরাবরই যেটা করি সেটা আমরা রুব্রিক্স নিয়ে কিন্তু খেলি না। আমাদের এই হলো মেন্টালি স্টেট, মানসিক অবস্থা। দেখেন আমরা যখন ফোর্থ ইয়ারে আমরা পড়েছি রেপার্টারি স্টেকিং রেপার্টারি পড়েছি, তখন যে বিষয়গুলো খুব উল্লেখ ছিল সেটা হলো যে ইভ্যালুয়েশন করা। হ্যাঁ, আমার এই কেসের ভুলটা হয়েছে আমি ইভ্যালুয়েশন করতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি, রুব্রিক্স মূল্যায়ন করতে পারিনি। অ্যানালাইসিস করা, মূল্যায়ন করা, অ্যানালাইসিস করার থেকে মূল্যায়ন করা মানে ইভ্যালুয়েশন করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন কাজ। পেশেন্ট অনেক লক্ষণ বলে যাবে, এই মেন্টাল যে আমি এগুলা নিলাম এগুলো কিন্তু লক্ষণ। পেশেন্ট এরকম অনেক লক্ষণ বলবে, সেটাকে আমি রুব্রিক্সে কনভার্ট করব। হ্যাঁ, কিন্তু আমি যখন ইভ্যালুয়েশন করা শিখবো তখন কি হবে, অনেক কথা তার বাদ যাবে। হ্যাঁ, অনেক কথা আর তার বাদ যাবে, ডেফিনেটলি অনেক কথা তার বাদ যাবে, যেটাকে আমি মূল্যায়ন করব না, ওটা আমি নিব না। আমাকে দেখতে হবে কি, আমাকে দেখতে হবে যে কোন জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে। মেডিসিন সিলেকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, গ্রহণযোগ্য জিনিস কোনটা সেটা আমাকে শিখতে হবে। কেসের ইভ্যালুয়েশন করাটা আমাদেরকে শিখতে হবে। অনেক মেথড আছে। হ্যাঁ, মূল্যায়ন আপনার রুব্রিক্স মূল্যায়নের উপরে আপনারা যদি প্রত্যেকের কেস টেকিং রেপার্টারি ইয়েতে দেখেন অনেকগুলো মূল্যায়ন আছে, অনেক ডাক্তারের মূল্যায়ন আছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যেটা আমাদের ডিএইচএমএস বা বিএইচএমএস এর সিলেবাসে নাই। আমার কাছে পার্সোনালি আমি এতদিন ধরে যেটা করেছি যে আমার গ্রেট মাস্টার ডক্টর এমএল সিগাল আমাদের যে মূল্যায়নটা শিখেছে, সেই মূল্যায়ন আমরা যদি শিখতে পারি তাহলে পেছনে তাকাতে হবে না। তিনি আমাদেরকে কি শিখাইছেন, পিপিপি, তাই না? 3টা পি। প্রথম পিতে কি, প্রেজেন্ট, দ্বিতীয় পিতে হচ্ছে পারসিস্টিং এবং তৃতীয় পিটা হচ্ছে প্রিডমিনেন্ট। এই 3টা পি কিন্তু আমাদেরকে শিখতে হবে। আমরা যদি এই 3টা পি, প্রেজেন্ট, পারসিস্টিং এন্ড প্রিডমিনেন্ট, কোন রোগীর কোন জায়গায় এই এটা আছে, এইটার মূল্যায়নটা যদি আমরা করা শিখি তাহলে আমরা কখনোই এই ভুলটা করব না। রোগী একটা করে কথা বলবে আর আমরা রুব্রিক্স নিয়ে যাব, দেখবেন এক সুন্দর একটা মেডিসিন চলে আসছে, কিন্তু মেডিসিন দিবেন কোনো রেজাল্ট নাই। তো এই পরের ফলবে দ্বিতীয়বারে যখন আসলো তখন আমরা এই বিষয়টা বুঝলাম। এই কেসে প্রেজেন্ট এবং প্রিডমিনেন্ট যে তার যে লক্ষণগুলো সে দিচ্ছিল, হ্যাঁ, যে কথাগুলো বলতেছে খুবই চমৎকার। প্রথম দিনে কিন্তু আমরা সেভাবে ইভ্যালুয়েশন করতে পারি, মূল্যায়নটা ভুল ছিল। পেশেন্ট কি বলছিল যে তার পা জ্বালা করছে, কনকন করছে, টনটন করছে, কিটকিট করতেছে, মনে হচ্ছে ফেটে যাচ্ছে। এই কথাগুলো প্রথম দিনও না হলো 4-5 বার বলছে, দ্বিতীয় দিনও কিন্তু ওরকম 3-4 বার বলেছে। তার মানে কি, একই কথা যখন রুগী বারবার করে, ওই যে আমি আপনাদেরকে বলি মনোমেনিয়া, জি মনোমেনিয়া, মনোমেনিয়া, ঠিক আছে, আপনি ডিলিরিয়াম স্টেট স্যার। হ্যাঁ, তো এই যখন বারবার একই কথা বলে সেই জিনিসটা হলো রোগীর প্রেজেন্ট এবং প্রিডমিনেন্ট। বুঝতে পারছেন? আপনি একটা কেসের মধ্যে প্রেজেন্ট এবং প্রিডমিনেন্ট কোনটাকে ধরবেন। প্রিডমিনেন্ট মানে যেটা তার মধ্যে থেকে আগে থেকেই অনেক ভাবে করছে, প্রেজেন্ট যেটা সে প্রেজেন্ট করতেছে, বর্তমানে যেটা সে আপনার সামনে উপস্থাপন করছে, যে বারবার কথা বলতেছে। তাহলে যে 3টা পিপির মধ্যে কিন্তু এই কথাগুলাই হচ্ছে 2টা পিতে আমরা পেয়ে গেলাম, প্রেজেন্ট প্রিডমিনেন্ট। দ্বিতীয় দিনেও ধরেন যে মোটামুটি সে 15-20 মিনিট তো কথা বলেছে, এই কথার মধ্যেও সে অনেকবার ওই কনকন সনসন, হাঁটতে গেলে ঝনঝন করে, ফেটে যাচ্ছে, কিটকিট করে, এই কথাগুলো বলতেছিল। মানে এটা একটা চলমান, চলতে থাকা একটা কষ্টের অনুভূতি, তাই না? এটা কনকন করছে ডাক্তার সাহেব, কিটকিট মনে হচ্ছে কিটকিট করতেছে। এই যে কষ্টের অনুভূতি, এটা কি করছে, পেশেন্টকে সবসময় হার্ট করছে, সব সময় কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে সে একটা ইনজুরির মধ্যে আছে। তাহলে আমাদের রুব্রিক্স কি হবে, সলিউশন
ইনজুরি অফ বিং ইনজুর্ড, ইনজুরি অফ বিং ইনজুর্ড, আমরা এই 2 নাম্বার ক্লিপবোর্ডে এটা ঢুকাই নিলাম। এরপরে প্রথম দিনে পেশেন্ট কি তার সে যে খুব অ্যাংশাস, সে যে খুব অরিড, এই কথাগুলো বারবার বলতেছিল, তাই না? কিন্তু আমি খুব ইগনোর করি আসলে। অনেক সময় বললাম যে আমি বলে না, সবারই এরকম হয়, আমরা কনসেন্ট্রেট করতে পারি না, ওভার অনেক বেশি রুগী দেখা হয়ে গেল, আবার অনেক বেশি কেস দেখতেছেন, বারবার ফোন আসছে, ইরিটেট হওয়া, এই সময় কিন্তু এরকম হয়ে যায়। তো যাকে ইগনোর হয়ে গেছে। রুগী কি বলতেছিল, পা কনকন করছে, ঝনঝন করছে, ভিতরে আবার কিছু হয়ে গেছে নাকি, হ্যাঁ, আবার বলতেছিল যে ভিতরে কিছু হয়ে যাচ্ছে নাকি, হ্যাঁ, আমার যদি এরকম কিছু হয়ে যায়, এরকম অনেক কথা বলতেছিল। মানে কি পেশেন্ট একটা স্পষ্ট একটা ডার্ক ফেজের মধ্যে ছিল, ডার্কের মধ্যে ছিল, একটা ভয় ছিল, ভয়, একটা ডার্কনেস, তার ভয় ছিল, ঠিক আছে? এবং দ্বিতীয় দিনে পরের ফলো আপে সে বলতেছিল এত ব্যথা, মনে হচ্ছে যে ভিতরে কিছু হয়ে গেল নাকি, হ্যাঁ, ভয় তো লাগবেই, ভেতরে যদি কিছু হয়ে যায় তাহলে কি। তার মধ্যে অ্যাংজাইটিও আছে, আবার ডার্কও আছে। তাহলে আমরা রূপ বীজকে নিতে পারি অ্যাংজাইটি ডার্ক, আবার হচ্ছে ফিয়ার ডার্ক, তাই না? ফিয়ার ডার্ক, এই দুটো রূপ বীজ কিন্তু আমরা খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারি। তো প্রথম দিন এবং দ্বিতীয় দিন, 2 দিনই কিন্তু পেশেন্ট বলতেছিল, ডাক্তার সাহেব, স্যার আমার অভাবী সংসার, জায়গা জমি নাই, হ্যাঁ, বারবার বলতেছিল, তাই না, যে আমি অভাবী। তার মানে আমি খালি প্রেজেন্ট আর প্রিডমিনেন্টটাকেই খালি ইগনোর করে গেছি, তার ভাষ্যগুলাকে নিয়ে আমি রূপবিক সাজায় মেডিসিন দিয়েছি, কিন্তু বারবার বলতেছিল অভাবী মানুষ। তো আপনি যদি সরাসরিও নেন, মানে আক্ষরিক ভাবেও যদি নেন, আমরা শেডেল গেলাম না, মানে সূক্ষ্মভাবে চিন্তা না নিয়ে যদি সরাসরিও নেন, তাহলে পেশেন্টের ধারণা কি, সে গরিব, অভাবী মানে গরিব, এটা তার নিজের সম্পর্কে নিজের ধারণা ছিল। এটাও আমি ভুল মূল্যায়ন, এটাও আমি ভুল ভ্যালুয়েশন করেছি। আবার দ্বিতীয় দিন এসে কি বলতেছিল যে স্যার এখন আমার বল শক্তি মনে হচ্ছে একটু একটু করে কমে যাচ্ছে, তাই না? বল শক্তি কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছি। এটাকেও কিন্তু আমরা যদি তার মূল্যায়ন করি এই কথাটাকেও, তাহলে এই স্টেটমেন্টকেও আমরা কিন্তু রূপবিক আকারে কি নিতে পারি, delusion poor he is. হ্যাঁ, ডেলুশন পোর হি ইজ, দিন দিন গরিব হয়ে যাচ্ছে, এই পোর আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তো এই পেশেন্টের দেখেন কতগুলা মূল্যায়নের কথা বললাম, একটা একটা করে যতগুলা রূপ বীজ নিচ্ছি সবই কিন্তু একটা একটা করে ইভ্যালুয়েশন, এতগুলো ইভ্যালুয়েশন বাদ দিয়ে দিয়েছিলাম। তো এই পেশেন্টের মুখ্য বিষয়, মুখ্য কি ছিল, অ্যাংজাইটি, আতঙ্ক ছিল, তাই না? ভয়ের সঙ্গে সে শুধু নিজের ক্ষতির কথা চিন্তা করতেছে, তাই না? রোগে আক্রমণ এবং ভয়াবহ পরিণতির কথা সে শুধু চিন্তা করতেছে। তার ভয় যদি কিছু হয়ে যায়, যদি সেপটিক হয়ে যায়, যদি পা কেটে বাদ দিতে হয় তাহলে কি হবে। তার ভয় সে যদি চলতে না পারে তাহলে তাকে কে খাওয়াবে। তার ভয় হয়তো পায়ের ভিতরে মাংস বা রগের ক্ষতি হয়ে যাবে। বারবার সে বলছে এই জন্যই আমি আপনার কাছে আসলাম, দেখেন স্যার পায়ের যাতে ক্ষতি না হয়। হ্যাঁ, খুব ক্ষতির ভয় কিন্তু তার মধ্যে আছে। তার মানে কি, ওই যে ফিয়ার ইনজুরি অফ বিং, তার মধ্যে কিন্তু থাকতেছে এই জায়গাতে, তাই না? আমরা যে নিয়েছি ফিয়ার ইনজুরি অফ বিং, ফিয়ার ইনজুরি অফ বিং, আর বারবার সে আমার কাছে স্যার কিছু করেন, মানে প্রেইং আমরা যদি এখানে নিয়ে নিলাম। তো এই কেসে এটাই প্রিডমিনেন্ট যে ব্যথা, বেদনা, ভয়, ভীতি সেটা তার অন্তর্ভুক্ত, তার ভেতরে, হ্যাঁ, শুধু নিজের চিন্তাই করতেছে, নিজের ক্ষতির চিন্তা করছে, ভয় না কিছু হয়ে যাওয়ার চিন্তা করতেছে, তার অসহায়ত্ব, তার জন্য সে প্রার্থনা করছে, কান্না করছে, সাহায্য চাচ্ছে, হ্যাঁ, আর্তনাদ করছে, কান্নাকাটি করলো, সবকিছুর মধ্যে তার একটা আতঙ্কের ভাব আছে। এবং এই ভয় বা আতঙ্ক এতটাই, মানে সে এতটাই অতিষ্ঠ হয়ে গেছে, ওভারহ্যান্ড হয়ে থাকছে যে অন্যের ভালো মন্দর কথা কিন্তু তার মাথার মধ্যে আসছে না। তো প্রথম দিনে দেখেন আমরা কিন্তু আর্সেনিকের ক্যারেক্টার নিয়ে আর্সেনিক দিয়েছি, কিন্তু আর্সেনিকের ক্যারেক্টারে আর কি কি থাকে সেগুলো কিন্তু আমরা মূল্যায়ন তখন করছি, দিয়ে দেওয়ার দরকার দিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করছি,
হোমিওপ্যাথি কখনোই ক্যালকুলেশন না, এটা মনে রাখবেন। কখনোই হোমিওপ্যাথি ক্যালকুলেশন না, যে যায় যেভাবে শেখাক, কিন্তু হোমিওপ্যাথি কখনো ক্যালকুলেশন হতে পারে না। ক্যালকুলেশন করবেন, আংশিক কাজ হবে, আবার হবে না, অথবা উন্নতি হবে না। তো আর্সেনিক অ্যালবাম কি হতো? আর্সেনিক অ্যালবাম পেশেন্ট তো আমরা আর্সেনিক পড়েছি, যারা পড়েছে আমার সাথে যারা পড়েছেন তারা তো জানেন, এরা ব্যথায় ছটফট করে, তাই না? সবসময় ইনসিকিউরিটিতে ভোগে, কাউকে দরকার হয়। কিন্তু সে যতই ব্যথায় ছটফট করুক, সে যতই উদ্বিগ্ন থাকুক, অ্যাংজাইটিতে থাকুক, সে কিন্তু তার পরিবারের রিলেশন গুলাকে কিন্তু সম্পূর্ণভাবে ছাড়তে পারে না, তাই না? তার টামলারকে সে কাছে রাখে, তার আশেপাশের যারা তাদেরকে রাখে। আর্সেনিক তার ছেলে মেয়েদের জন্য অ্যাংজাইটি, আপনি দেখবেন অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট আর্সেনিক আছে, পরিবার অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট আর্সেনিক আছে, অন্য অ্যাংজাইটি আদার্স অ্যাবাউট, অন্য সবার জন্য অ্যাংজাইটি তার আছে, কেয়ার করে, সবাইকে কেয়ার করে, আত্মীয় স্বজনদেরকে কেয়ার করে। তার ব্যথা বেদনাতেও সে কিন্তু এই কেয়ারিং এর মেন্টালিটি তার মধ্যে যাবে না। কিন্তু হিস্টামোনিয়ামের মধ্যে এই ফিলিংসটা আপনি পাবেন না। হিস্টামোনিয়ামের মধ্যে কি কাজ করে? যে নিজের ইনজুরি হবার ভয়, ক্ষতি হওয়ার ভয়, মরে যাব, গরিব হয়ে যাব, এগুলা নিয়ে সে আতঙ্কগ্রস্ত থাকে, এগুলা নিয়ে অরিড থাকে। অন্যের জন্য অ্যাংজাইটি, কেয়ার, এগুলা কিচ্ছু থাকে না। মজার ব্যাপার কি দেখেন, আমি একটা রুব্রিক্স আপনাদেরকে দেখাই। দেখেন এই সিম্প্যাথেটিক রুব্রিক্সটা আমাদের কতগুলো মেডিসিন আছে? 96টা মেডিসিন আছে না? দেখেন 96টা মেডিসিনের মধ্যে কিন্তু হিস্টামোনিয়াম নাই। দেখেন হিস্টামোনিয়াম এখানে এক হিস্টামোনিয়াম নাই। তার মানে কি? কেয়ার তো নাই, সিম্প্যাথিকটাও পর্যন্ত নাই হিস্টামোনিয়ামের মধ্যে। আমরা সিম্প্যাথির মধ্যে হিস্টামোনিয়ামকে পেলাম না। তাই হিস্টামোনিয়ামের মূল কথা হলো ক্ষতির ভয়, আতঙ্কের ভয়, অপরিচিত কিছুর ভয়, একা থাকার ভয়, অন্ধকারের ভয়, অসহায়ত্বের ভয়, ভয়ে চিৎকার করবে, হেল্প চাইবে, প্রেইং করবে, প্রয়োজনে ক্লিনজ করবে। ঠিক আছে, এইরকম ইয়ের মধ্যে হবে। কিন্তু এই রোগীর সাথে আপনি যতই টেনে নিয়ে আসেন, আপনি যদি এখন জোর করে বলেন যে ছেলেকে নিয়ে ইয়া হয়, হ্যাঁ হ্যাঁ হয়, কিন্তু আপনি যদি মূল্যায়ন করেন, আরো কিছু কথা নেন, দেখবেন যে ছেলেকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে তারপর টেনশন নাই, কেয়ার নাই, সিম্প্যাথি নাই, কিছু নেই, অ্যাংজাইটিও নাই। বুঝতে পারছেন? তো যাক, এই পেশেন্টকে প্রথমে হিস্টামোনিয়াম 30 দেওয়া হয়েছিল এবং পরে 1.5-2 মাস পরে আবার 200 দেওয়া হয়েছিল। পেশেন্ট মোটামুটি সুস্থ। আমরা যদি এইখানে এই পরের অ্যানালাইসিসটা দেখি, আমরা প্রথমের অ্যানালাইসিসে এখন দেখেন দুইটা ক্লিপবোর্ডে আমি রুব্রিক সেট রাখছি। যে এখানে 1 নাম্বার ক্লিপবোর্ডে আমি আর্সেনিকের রাখছি, 2 নম্বরে রাখছি হচ্ছে হিস্টামোনিয়াম। আমরা যদি এখানে অ্যানালাইসিসে দেখি, তাহলে শুধু 1 নাম্বার এই যেটা সিলেক্ট হয়ে থাকবে সেটাই দেখাবে। যেমন এই যে এটা সিলেক্ট হয়ে আছে, নীল কালার হয়ে আছে, এটাই দেখাবে। কিন্তু আমি যদি আর্সেনিকেরটা দেখতে চাই, তাহলে এইখানে একে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আর্সেনিকেরটা দেখাচ্ছে, এটাও একটু শিখে নেন। তাহলে আমি যদি 2 নাম্বার ক্লিপবোর্ড দেখতে চাই, তাহলে 2 এ ক্লিক করতে হবে, তাহলে 2 এর অ্যানালাইসিস দেখাবে। আবার 1 এ যাই, তাহলে 1 এর। আমি যদি আরো অন্য ইয়ে করি, এখানে 10টা পর্যন্ত ক্লিপবোর্ড আছে, আমি ইচ্ছা মতন এখানে ঢুকাই অ্যানালাইসিস করতে পারবো। এটাও কিন্তু একটা শিক্ষা, যারা রাডার বোঝেন না তাদের জন্য এটা কাজে লাগবে। তো এই পেশেন্টের মধ্যে কিন্তু কিল ডিজায়ার ছিল, কিল ডিজায়ার, উইপিং পেন উইথ, এই দুটো রুব্রিক্সে কিন্তু আবার দেখেন আমরা এই যে আর্সেনিকের মধ্যে নিয়েছিলাম না, এই যে কিল ডিজায়ার, এখানে কিন্তু হিস্টামোনিয়াম আছে। দেখেন মিলে, আর্সেনিকের অনেক জিনিস হিস্টামোনিয়ামের মধ্যে পাবেন। এরকম প্রত্যেকটা মেডিসিনের সাথে দেখেন কিল ডিজায়ার, প্রেইং এর মধ্যে তো আর্সেনিকও আছে, হিস্টামোনিয়ামও আছে। কিন্তু আদার্স জিনিসগুলো যখন আপনি ক্যালকুলেশন করে ঢুকাই দিবেন, তখন মেডিসিন চেঞ্জ হয়ে যাবে। তো যাক, রাতের বিষয়টা হচ্ছে হিস্টামোনিয়ামের কাছে ডাক, রাত্রিটা হলো হিস্টামোনিয়ামের কাছে ডাক। তখন সে কাঁদবে, তখন সে কান্না করবে। আমরা কি দেখলাম? উইপিং ডাক। আমাদের এই রুব্রিকগুলো নিয়েছে, এখানে নিই উইপিং ডাক, উইপিং ডাক একটাই মেডিসিন, হিস্টামোনিয়াম। তারপরে উইপিং নাইট, এই রুব্রিকটা আমাদেরকে ডক্টর, আমি অশোক মন্ত্রী স্যারের সেমিনারে গেছিলাম, এটা ওখান থেকে শিখছি, খুব সুন্দর। উইপিং নাইট, উইপ অল নাইট, উইপস অল নাইট, লাভস অল ডে। দেখেন চমৎকার একটা রুব্রিক, এটাই একটা হিস্টামোনিয়ামের ক্যারেক্টার। বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি। উইপ অল নাইট, লাভ অল ডে। ভালো করে বুঝেন, রাত্রেবেলা সারা রাত কাঁদবে আর সারাদিন হাসবে, হিস্টামোনিয়াম। তো হিস্টামোনিয়াম পেশেন্ট সব সময় ডার্কে থাকে, সে এতটাই আতঙ্কগ্রস্ত থাকে যে বিপদের সময়, ভয়ের সময় তার মাথা কাজ করে না।
মাথা কাজ করা বন্ধ করে দেয়। আসলে স্ট্যামোনিয়ামের বুদ্ধি বিবেচনা সেরকম নাই, সুতরাং তার যে ব্রেন খাটাবে, মাথা খাটাবে, সেটা খাটানো বা কাজে লাগানোর প্রশ্নই আসে না। তো এই একই যদি ক্ষেত্র, একই জিনিস যদি স্ট্যামোনিয়ামের জায়গায় না হয়ে হায়াসোমাস হতো, তাহলে কি করতো? হায়াসোমাস কিন্তু যথেষ্ট বিচার বিবেচনা করে এগোবে, কার সাহায্য নিতে হবে সে খুব ভালোভাবে সে জানে, বুঝে, হ্যাঁ, এবং ভাবে, এবং যুক্তি বুদ্ধি দিয়ে সে ভাববে এবং তারপরে সাহায্য নিবে। সবচেয়ে ভালো, সবচেয়ে কার্যকারী, প্রফেসর লেভেলের, সিনিয়র লেভেলের, অভিজ্ঞতা লেভেলের সেই হোমিও চেম্বার 1950 সাল থেকে 1953 সাল থেকে চেম্বার চালু হয়েছে, এরকম জায়গায় সে যাবে, তাদের কাছ থেকে যে সে সাহায্য নেবে। আর স্ট্যামোনিয়াম সবসময় খুব হালকা মেজাজের থাকে। বেলেডোনা জাত ভাই তো, স্ট্যামোনিয়াম আর বেলেডোনা একই গ্রুপে, ফুরফুরে মেজাজের থাকে, হাসি খুশি মেজাজের থাকে, মাঝ মস্তি করতে ভালোবাসে। বেলেডোনার মতন অত চাপ সে নিতে চায় না, সে ভালোবাসবে, দেখা যাচ্ছে গল্প গুজব পছন্দ করবে, হালকা ফুলকা কথাবার্তা বলবে, খাওয়া দাওয়া, এই ঘুরে বেড়াবে, বেলেডোনা স্টাইল, লাইফ স্টাইল কিন্তু অনেকটা বেলেডোনার মতো। খালি স্ট্যামোনিয়ামের ভয় আতঙ্কটা বেশি, ঘোরাফেরা করবে। তারপরে একা থাকা অবস্থায় বিশেষ করে সামান্যতম যদি বিপদের আঁচ পায়, তাহলে তার পক্ষে আর একা থাকা সম্ভব হবে না। সে ভালোবাসে লোক সঙ্গে থাকতে, সমাজে বিশেষ করে পজিটিভ কথাবার্তা, আলো আছে, ভরসা আছে, এরকম কথাবার্তা সে ভালোবাসে। কোনো নেগেটিভ বা অন্ধকার বিষয়ের কথাবার্তা, অন্ধকারে থাকা তার পছন্দ না। আমরা ওই যে দেখেছিলাম না যে লঙ্গিং সানশাইন লাইট অ্যান্ড সোসাইটি ফর, আমরা দেখেছিলাম আশেপাশে যাকে পাচ্ছে, যা পাচ্ছে তাকে সে আঁকড়ে ধরতেছে, যাকে আঁকড়ে ধরছে অনেক জাপটায় ধরতেছে, হ্যাঁ, তাকে একবারে এমন ভাবে আঁকড়ায় ধরতেছে, একদম ওই যে জোকের, তাই না, একদম সর্বাত্মকভাবে আঁকড়ায় ধরতেছে, এবং সে চায় বিপদের সময় সাহায্যকারী যেন সম্পূর্ণরূপে তার দায়িত্ব নেয়। মানে এই জন্য ওই যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার, সে সাহায্যকারীর ঘাড়ের উপরে চড়ে বসতে চাই, আমাকে পার করে। তো এই দেখেন এই কেসটাতে পেশেন্ট 3-4 বার বলছে, ডাক্তার সাহেব আপনার কাছে আসলাম, স্যার আপনার কাছে আসলাম, আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে, স্যার আপনার কাছে আসলাম, আমার খুব ভয় হচ্ছে। পেশেন্ট কাঁদছে আর কাঁদছে, বলে যাচ্ছে যে স্যার আমার কাছে আপনার কাছে আসলাম, আমাকে ভালো করে দেখেন, হ্যাঁ, আপনার কাছে তো অনেক রোগীর রোগ ভালো হয়, আমারটা ভালো করে দেখেন, হ্যাঁ, আমি আর কোথাও যাব না স্যার, আমি আর কোথাও যাব না। মানে কি, আপনার ঘাড়ের উপরে এসে বসলাম, হ্যাঁ, আমার এলাকার সে ন্যাংরা মানুষকে আপনি হাঁটে বেড়াচ্ছে, হাঁটতে পারতো না, লাঠি নিয়েও পারতো না, সে হাঁটে বেড়াচ্ছে, আমি তার দেখছি স্যার আপনার কাছে। রুগী কিন্তু এগুলো কথা বলতেছিল, রুগী আপনার চেম্বারেও এই কথাগুলাই বলবে। আবার দেখেন সে বলতেছে যে স্যার আপনার কাছে আসলাম, আবার দেখেন আমার যেন ক্ষতি না হয়, এবং সে এমন ভাবে প্রেইং করছিল, প্রার্থনা করতেছিল, এবং সেভাবে মানে যাকে সে আঁকড়ায় ধরে ক্লিনজ করে ডাক্তারকে, তার কাছে অনেক প্রত্যাশা থাকে, আশা থাকে, আলো চাই, এই কথাগুলা বারবার বলার, এই যে বারবার বলতেছিল, বারবার বলাটাও কিন্তু পিপিপির মধ্যে পড়ে। এবং এগুলাকে আপনাকে অবশ্যই কেস টেকিং এর সময় যখন আপনি ইভ্যালুয়েশন করবেন, তখন আপনাকে যথেষ্ট মূল্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। তো আমরা আরো অনেকগুলা রুব্রিক্স দিতে পারি, আমি রুব্রিক্স গুলাকে এইখানে আর দিচ্ছি না, আমি আলাদা করে এই পেশেন্টের মধ্যে এই রুব্রিক্স গুলো আসতে পারে, আমি একটু আগে যে ব্যাখ্যাগুলো দিলাম এখান থেকে আসে। টেবুলাস, ফ্রাইটেন্ড ইজিলি, অ্যাওয়েকেন্ড, টেরিফাইড, নোজ নো ওয়ান, স্ক্রিমিং, ক্লিনস টু নিয়ার। হ্যালো, সরি আমি ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, কোন জায়গা পর্যন্ত শুনতে পারলেন? আমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ইয়েগুলা রুব্রিক্স গুলা দিয়েছি, সেটা তো দেখতে পেয়েছেন তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলোর মধ্যে এই রুব্রিক্স গুলাকে কোনো না কোনো ভাবে আনা যায়, আপনি জোর করে করলে আনতে পারবেন। তো যাক, এই পেশেন্ট আমাদেরকে কি শেখালো?
এই পেশেন্ট কিন্তু আমরা কি বলি, সবচেয়ে বড় ম্যাথমেটিক্যাল সবচেয়ে বড় শিক্ষক কিন্তু পেশেন্ট। আপনি যদি পেশেন্টকে নিয়ে চিন্তা করেন, পেশেন্ট আমাদেরকে কিন্তু অনেক কিছু শেখাবে। প্রথম দিন ওষুধ খেলো, কিচ্ছু হলো না, বেদনা সহ্য করে সে আবার পরে আমার কাছে আসলো, আমাকে এভ্যালুয়েশন করা শেখালো। পেশেন্ট শেখালো যে কোন জায়গার কোন অনুভূতিগুলাকে আমাকে মানে তার কোন জায়গাগুলোকে আমাকে হাইলাইটেড করতে হবে। কষ্টের যে কথাগুলা সে বলতেছে সেগুলাকে আমাকে বেশি করে মূল্যায়ন করতে হবে। সেগুলোকে আমাকে বেশি করে গুরুত্ব দিতে হবে। সেগুলো ধরে আপনি যখন কেস টেকিং করবেন, তার কষ্টের কথাগুলা ধরে আপনাকে এগোতে হবে। তো পেশেন্টের সে কোন মেডিসিনের সেটা বুঝতে পারবেন তার ওই কষ্টের কথাকে যদি ফোকাস করেন তাহলে। না হলে পেশেন্ট যা বলবে, আর আপনি যদি আগে থেকে পেশেন্টকে চেনেন, আপনার ফ্যামিলি মেম্বার হয়, আপনার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে, আপনি তো তার এই ক্যারেক্টার জানেন, সেগুলাকে যখন আপনি নিয়ে রুব্রিক্সের একটা চার্ট বানাবেন, তখন দেখবেন যে চার্ট বানিয়ে যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে জগা খিচুড়ি অ্যানালাইসিস হয়ে যাবে, আপনার কেস কিন্তু একদম ভেস্তে যাবে। তো আপনাকে দেখতে হবে পেশেন্টের অসুস্থ অবস্থার সময় তার কষ্টের জায়গাগুলা, সে কতটা অসহায়তার মতন কি করছে, সেই জায়গাগুলো আপনাকে দেখতে হবে এবং সেটাকে মূল্যায়ন করা শিখতে হবে। বুঝতে পারছেন? আমি অনেক বড় করে বলতেছি, কেসের ইয়ের জন্য তো আপনাদের এত দরকার নাই, বোঝানোর জন্য এত কথা বলতে হয়। আপনারা একটু মন দিয়ে শুনলে বা ইয়ে করলেও বুঝতে পারবেন। তো যাক, আমি আরেকটা কেস একটু শেয়ার করতে চাই। খুব ছোট করে বলছি কেসটা, এখানে কিছু আলোচনা আছে। একজন মহিলা আসছে, ওনার বয়স 50-এর মতো, সোরিয়াসিসের সমস্যা। আপনারা তো জানেন যে সোরিয়াসিস হচ্ছে এমন একটা রোগ, এই রোগটা ভালো হতে চায় না, একদম ছ্যাঁচড়া টাইপের রোগ। 2টা রোগ আছে স্কিন ডিজিজ, এখন তো 3টা বলবো। একটা হলো এই যে সোরিয়াসিস, দ্বিতীয় হচ্ছে আপনার পিম্পিফিকাস ভালগারিস, তৃতীয়টা হচ্ছে আপনার স্ক্যাবিস। একদম ছ্যাঁচড়া টাইপের রোগ, ভালোই হতে চায় না। হ্যাঁ, তো সোরাইসিস তো আর ওইভাবে ছোঁয়াচে না, কিন্তু যার মধ্যে থাকে বছরের পর বছর ধরে তার এই সমস্যাগুলো হতে থাকে। তো এই মহিলার এই সোরাইসিস অত্যন্ত রাফ টাইপের, স্কিন গুলো একদম খসখসে টাইপের হয়ে গেছে, খুব চুলকায়, চুলকালে আপনার ওই যে খুশকির মতন খোসা ওঠে, বিশেষ করে রাত্রের বেলা ভীষণ চুলকায়। তো ভদ্রমহিলা একটা অফিসে ভালো জায়গায় চাকরি করেন, জব করেন। তো উনি যখন অফিস থেকে আসেন, এসে তো তার পোশাক আশাক খোলেন, শাড়ি টাড়ি খোলেন, তখন প্রচন্ড চুলকায় এবং মহিলা দীর্ঘদিন ধরে এলোপ্যাথি ট্রিটমেন্ট করছেন, মানে মলম মাখেন, তারপরে ওই যে সাবান দেয়, শ্যাম্পু দেয়, যেগুলা ওই আপনার বিভিন্ন ধরনের, সেগুলা সব মাখেন, কিন্তু সেই লেভেলের কোনো পরিবর্তন, মানে ভালো হওয়া তো দূরের থাক, ওই লেভেলে কোনো পরিবর্তন হয়নি। এটা রেগুলার বিষয় হয়ে গেছে। তো এই জায়গাগুলাই তো আপনি অ্যাকুইট লেভেলের মেন্টাল স্টেট পাবেন না, পাবেন না, কারণ এটা হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে। তো আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কতদিন ধরে এই সোরাইসিস, কতদিন ধরে? তো মহিলা বলছে 15 বছর ধরে। চিন্তা করতে পারেন, 15 বছর ধরে সোরাইসিসের সোরাইসিস বা সোরিয়াসিসের সমস্যায় সে ভুগছে 15 বছর। তাইলে তার ওইটা নিয়ে আর কিছু থাকবে, অনুভূতি থাকবে, ভয়, আতঙ্ক, অমুক তমুক হ্যান ত্যান, এগুলা কি থাকবে? থাকা উচিত? থাকবে না তো, সে তো ওটাতে ইউজ টু হয়ে গেছে। সে কিভাবে ম্যানেজ করতে হয়, কি করতে হয়, কখন কি করতে, সে পুরাটাই জেনে গেছে। তো যাক, আমি তাকে বললাম যে এই 15 বছর ধরে আপনি এই সমস্যাটা, আপনার এই সোরিয়াসিসের সমস্যা কিভাবে আপনি কিভাবে ম্যানেজ করে চলছেন? তো উনি বলতেছেন যে প্রথম দিকে এই বিষয়টা মানে ম্যানেজ করাটা খুবই কষ্টকর ছিল। হ্যাঁ, আমি খুবই অবাক হতাম যে কি ধরনের, প্রথম দিকে আমি তো একদম অবাক হয়ে পড়লাম যে এটি কি ধরনের সমস্যা, এটি কি ধরনের রোগ, এই কি রোগে আমি ভুগতেছি। রাত্রে বেলা ভীষণ 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 চুলকায়। হ্যাঁ, এত এটা এক মানে এত এক ডেঞ্জারাস বিষয়, ডেঞ্জারাস রোগ, মহিলা শিক্ষিত তো ডেঞ্জারাস বিষয়। আমি তো পুরো অস্থির হয়ে পড়তাম এই চুলকানো আর এই ইয়েগুলা দেখে। তো আমার স্বামী, আমার হাজবেন্ড অবশ্য আমাকে বলতো যে তুমি একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে, কমে যাবে, একটু ধৈর্য রাখো। কিন্তু আমার চিন্তা কিছুতেই কমতো না। তো এখানকার আমরা মেডিকেল কলেজের হাসপাতালে হাসপাতালে গেলাম, ওখানে স্কিন ডাক্তারদেরকে দেখালাম। তো প্রথম তারা বলতো যে
ফার্স্টের দিকের কথা বলছে, মানে 15 বছর আগের কথা বলছে। তো বলছে যে প্রথম দিকে এটা একটা, তারা বলল যে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। পরে তারা এটাকে এক্সিমা বলল, মানে ওই যে এক্সিমাতে একটু ইয়ে থাকে, রস টস আসে, ওরকম হয়তো আসতো, ওই কারণে এক্সিমা বলছে। তো তারা অনেক মলম দিত, লোশন দিত, সাবান দিত, সাথে খাওয়ার ওষুধ দিত, অ্যান্টিবায়োটিক দিত। তো আমরা খেতাম, কিন্তু প্রকৃতপক্ষে ওগুলাতে কোনো আরাম হতো না, মানে প্রপার কিওর হতো না। যা হোক, আমি ওই সময় যে করেই হোক দিনের বেলা অফিস করতাম, কিন্তু রাত্রে যখন আমি বাসায় ফিরে আসতাম, সে ভয়ানক ডেঞ্জারাস চুলকানো, এই চুলকাতে ডেঞ্জারাস ভাবে চুলকাতে হতো। তো আমার পরিবার আমাকে খুব সাপোর্ট করতো, কিন্তু আমি তো ভুগছিলাম। আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, আমি কাঁদতাম দিনের পর দিন, এই একই প্রসেসের মধ্যে দিয়ে চলছি। যা হোক, ধীরে ধীরে আমি সমস্যাটা ম্যানেজ করতে শিখলাম। 2 বছর আগে আমি আরেকজন বড় স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্টের কাছে গেলাম। তিনি এটাকে ডায়াগনোসিস করলেন সোরাইসিস বলে। তো তিনি বললেন যে এই অসুখ কখনো ভালো হয় না, সোরাইসিস জীবনেও ভালো হয় না, আপনার এই অসুখটা ভালো হবে না, এই অসুখ নিয়ে আপনাকে এই অসুখ নিয়ে আপনাকে চলে যেতে হবে। তো ওষুধ কিছুটা আপনাকে আরাম দিবে, মলম টলম মাখেন, বেড়ে গেলে কিছু ওষুধ খান, সেটাতে আপনি আরাম পাবেন। তো সুতরাং উনি যেহেতু বললেন, আমি সমস্যাটাকে স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু যখন আমি আপনার কথা শুনলাম যে আপনার কাছে এইরকম রোগী ভালো হয়, আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে এলাম। তো যখন ডাক্তাররা বলল, আমি ওনাকে বলতেছি যে যখন ডাক্তাররা বলল যে আপনাকে এইটা নিয়েই, সোরাইসিস নিয়ে আজীবন বেঁচে থাকতে হবে, এটা ভালো হবার নয়, এই বিষয়টা শোনার পরে, এই কথাটা শোনার পরে আপনার রিয়াকশন কি হলো, আপনার প্রতিক্রিয়া কি হলো? তো উনি বলতেছেন যে, একটু হেসেই বলল, তাহলে তো আমি আর আপনার কাছে আসতাম না। প্রথম আমি আমার এই প্রবলেমটা নিয়ে বিশেষ কিছু জানতাম না। তখন আমার কাছে মনে হতো এটা একটা ডেঞ্জারাস কিছু একটা হতে যাচ্ছে। এটা কখনো সারবে না, এবং সময়ের সাথে সাথে এটা আমাকে একদম শেষ করে ফেলবে। পরে ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে এটা না সারলেও এটা আমার বড় কোনো ক্ষতি করবে না। ডাক্তাররাও এই একই কথাই বলেছে। তারপরে আমি এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু ১ম দিকে যখন আমার সমস্যাটা খুব সাংঘাতিক পর্যায়ে ছিল, তখন আমার এই অসুখটা নিয়ে আমার ভীষণ চিন্তা হতো যে এই ডেঞ্জারাস কিছু একটা, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার, এবং আমার হাতে বেশি সময় আর বাকি নাই। আমাকে এটা একদম শেষ করে দেবে। বুঝতে পারছেন? তো এই পেশেন্টকে আমি যেহেতু দীর্ঘদিনের আমি সাধারণত স্কিন ডিজিজে ইনাকে মনে হয় আমি ১ম স্টামোনিয়াম 30 দিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তো পরে ইনাকে স্টামোনিয়াম M1 দিলাম। M1 দেওয়ার পরে ডেভেলপ হলো, আবার ফিরে আসে। ওই কিন্তু এরকমই, সোরাইসিস ফিরে আসে, যায় ফিরে আসে, যায় ফিরে আসে। তো আমি M1 এর পরে M3, M5 এইভাবে করতে করতে M12 পর্যন্ত গেলাম আরকি। হ্যাঁ, পর্যন্ত দিলাম। দেওয়ার পরে পেশেন্টের মোটামুটি শরীরে যে খসখসে ভাব, আর যে চুলকানো, কাপড় খুললে যে ইচিং গুলা হতো, এই সবকিছু মোটামুটি এখন বলা যায় নাই। মানে ওই কিছু জায়গায় চুলকায় চুলকায় ক্ষত করছে, সেগুলাই কালো কালো হয়ে থাকা, আর একটু ওই যে ইয়ের মতন ওই পর্যায়ে লাস্ট সে যখন আসছিল তখন ওই পর্যায়ে ছিল, হয়তো 2% বা 3% আছে, বাদ বাকি পুরা শরীর একদম প্লেন হয়ে গেছে। হ্যাঁ, তো এই কেসটার অ্যানালাইসিসটা এরকম, আমরা যদি একটু সংক্ষেপে করি, তাহলে কি ছিল? আমরা যদি ছোট্ট করি, কি ছিল? এক আধজন কি বলতে পারেন যে কোন জায়গাটা আসলে কেউ একজন ছিলাম আমরা? আছি? লঙ্গিং লাইট সানশাইন এন্ড সোসাইটি ফর লঙ্গিং লাঞ্চ সানশাইন। আচ্ছা, যদি ছোট করে একটু অ্যানালাইসিস করি তাহলে। স্যার উনি রাতের বেলায় কাঁদতে থাকতো সবসময়, সারাদিন শুধু কান্নাই করতো, কান্নাই করতো। জি। আর Is there to be any shoulder over the এটা হবে। এটা হবে।
আচ্ছা, ঠিক আছে। আমরা যদি ছোট করে একটু ইয়ে করি, রোগীর পিপিপি যদি করতে যাই তাহলে কি হবে? পিপিপি নিয়ে আপনাদের আসলে একটু ক্লাস নেওয়া দরকার। আমি দেখি সামনের মাসে সাজানোর চেষ্টা করব এটলিস্ট একটা ক্লাস। জাস্ট সেগালের লার্নিং, হ্যাঁ? এমএল সেগাল স্যার কি আমাদেরকে ইয়ে করেছেন, মূল্যায়নের বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যাক, আমি হেল্প করতেছি। কেসটাকে যদি সারসংক্ষেপ করি তাহলে হবে, যখন সমস্যাটা শুরু হলো তখন কি হয়ে গেল, একটা স্ট্রেঞ্জারের মতন একটা বিষয় ছিল। সমস্যাটা তার কাছে অপরিচিত, স্ট্রেঞ্জার, হ্যাঁ? সে অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছিল, সেটাও ক্লিয়ার বলেনি, কিন্তু তার কাছে সমস্যাটা ছিল স্ট্রেঞ্জারের মতো। এত চুলকানি, এত কষ্ট, যা পেশেন্টকে খুব খারাপ ভাবনার দিকে নিয়ে যেত। এবং এই ব্যাপারটাকে সে কিন্তু ডেঞ্জারাস, বারবার বলতেছিল না, ভয়ানক, ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস শব্দটা কিন্তু সে বারবার ইয়ে করতেছিল। তাহলে স্ট্রেঞ্জার একটা জায়গায়, যখন আপনি এমন একটা জায়গায় গেলেন, এমন একটা ইয়ে আসলেন, পরিস্থিতিতে দাঁড়ালেন যেখানে, যেটা হলো খুব ডেঞ্জারাস কিছু একটা আসবে, এসে আপনাকে গিলে খাবে, তাই না? বিষয়টা একটু আমি এই যে আজকের ভিডিওটা দিব, এই জায়গাটা শুনে একটু এই থিমটা চিন্তা করবেন, থিমটা বুঝবেন যে স্ট্রেঞ্জ একটা জিনিস, এবং সে বলতেছিল যে আমি তো মরে যাবো বা আমাকে খেয়ে ফেলবে। এই যে অ্যানিমেল ডেভোর্টেড বাই বিং, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু পেশেন্টের মধ্যে আছে। আরেকটা জিনিস আছে, অ্যানিমেল, এই খুব কাছাকাছি রূপ, এটা সিঙ্গেল স্টামোনিয়াম, অ্যানিমেল কর্নার্স কাম আউট অফ, অ্যানিমেলস কামস আউট অফ কর্নার্স, যে কোনো দিক থেকে আসতে পারে। ডেঞ্জারাস একটা বিষয়, এটাও কিন্তু একটা ডেঞ্জারাস বিষয়। আর কি, ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড, ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড, সে ওইটা তারা ইনজুরি হচ্ছে। আর কি, ডেলুশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, আমি পারসিকিউটেড ব্যাখ্যা দিয়েছিলাম, এরপর আবার বুঝাবো। পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, এই বিষয়টা আসে। আমি কালকে চেষ্টা করব পারসিকিউটেড বিষয়টা বোঝানোর, আছে সময় অত বেশি নাই। তো তার এই আশঙ্কা সবসময় হতো যে সে যেন ওই সমস্যা দ্বারাই মুশকিলের মধ্যে পড়বে, এবং সে অসুখের দ্বারাই সে মরে যাবে, শীঘ্রই অসুখটা তাকে মেরে ফেলবে, গিলে খাবে। এই ভাবনা থেকে এই জিনিসগুলো আসে। আরো আসে, ফেয়ার ইনজুরি অফ বিং আসে, ফেয়ার সাফারিং আসে। এইটুক কথার মধ্যে দিই যে আমি এই সমস্যা আমাকে মুশকিলে ফেলছে, আমি এই অসুখে মরে যাব, এই অসুখই আমাকে শীঘ্রই মেরে ফেলবে। ওই অ্যানিমেল ডেভোটেড বাই বিং, এটাও হতে পারে, ফেয়ার সাফারিংও হতে পারে। আমি সাফারিংটা মনে হয় দিইনি, ফেয়ার সাফারিং আসতে পারে, ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড, এটাও আসতে পারে। এরপরে কি, যে একটা নির্দিষ্ট সময়, এভাবে তো 15 বছর তার কাটলো, তাই না? একটা নির্দিষ্ট সময়ের পরে তার অভিজ্ঞতা হলো, বিভিন্ন ডাক্তারের কাছে যেয়ে মলম মেখে, ক্রিম ব্যবহার করে, অ্যান্টিবায়োটিক খেয়ে, বিভিন্ন ওই যে অ্যান্টি অ্যালার্জেটিক মেডিসিন খেয়ে তার এই অভিজ্ঞতা হলো যে এই অসুখ শরীরের সব, মানে সব অর্গানকে সে বিনাশ করতেছে না, বিস্তার ওইভাবে করতে, এটা একটা চুলকানো মাত্র, চুলকাবো, চুলকালে ওই আঁশের মতো উঠবে, এর মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, শুধুমাত্র চামড়ার উপরেই থাকতেছে। এবং ডাক্তারও কিন্তু একই কথাই বলতেছে। এবার ডাক্তারের কথা যখন শুনলো এবং সে তার অভিজ্ঞতা অর্জন করলো, তখন সে টেনশন মুক্ত হলো। এই অসুখ নিয়ে সে আর অত বেশি চিন্তা তারপর থেকে আর করতো না। বলা যায় যে এক প্রকার উদাসীনতা তার মধ্যে চলে আসলো। তখন তার মধ্যে কি স্টেট চলে আসলো? স্টেট আসলো হচ্ছে ফেবুলাস, তার মধ্যে স্টেট আসলো ইনডিফারেন্স সাফারিং টু, সে হেডলেস হয়ে গেল। আমরা এগুলো সবই ব্যাখ্যা করেছিলাম, তাই না? আমরা সবাই বুঝি, এই তিনটা রুব্রিক্সটা আমরা বুঝি, যারা অ্যাটলিস্ট পুরনো আছি তারা কিন্তু এই তিনটা রুব্রিক্স আমরা বুঝি। তো আমরা যদি এই কেসকে আর একটু নিবিড়ভাবে একটু ভাবি, একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখবো, আমরা যদি একটু সূক্ষ্মভাবে ভাবি তাহলে দেখবো যে রাত্রের বেলা মানে কি, অন্ধকার, ডার্ক, তাই না? রাত্রের বেলায় এই অসুখটা যেন তার কাছে একটা বিরাট ভয়ানক ধ্বংসাত্মক, ডেঞ্জারাস একটা ধ্বংসাত্মক জানোয়ারের মতো। মানে যখন সে জানতো না তখন তার কাছে এরকম মনে হতো। প্রথমের দিকের স্টেটমেন্ট, তার কথোপকথনগুলো একটু শুনেন 2-3 বার, বা একটু লিখে 2-3 বার পড়েন, তাহলে বুঝতে পারবেন। একদম ধ্বংসাত্মক জানোয়ারের মতন। কিন্তু যখনই দিন হলো, আলো আসলো, তখন সে আর অতটা উদ্বিগ্ন হলো না, সে ফেবুলাস হয়ে গেল, ইনডিফারেন্স হয়ে গেল, হেডলেস হয়ে গেল।
তার মানে ওই যে স্ট্রেঞ্জারনেস যে বিষয়টা, সেটা সে চলে গেল। সে অনুভব করলো যে এই অসুখটা কোনো একটা বড় জানোয়ার না, এটা শুধুমাত্র স্কিনে থাকবে, আমার অন্য কোনো অঙ্গ ক্ষতি করবে না, আমার এটা জান নিবে না, আমার জীবন হুমকির জিনিস এটা না। এবং তার ভয় দূরীভূত হয়ে গেল, এবং সে দিনের বেলাতে সুন্দর থাকলো, আনন্দিত থাকলো, কোনো টেনশনই নাই। দিনের বেলা মানে কি, কোন ফেজ? যখন সে জানতে পারলো ওই ফেজ, নট এই 24 ঘন্টার দিন। এই দিনটা হলো যখন সে জানতে পারলো সেই দিন, আর নাইটটা হলো যখন সে জানছিল না, প্রথম অবস্থার দিন। বুঝতে পারছেন? তো এই যে আমি একটু আগে যে রুব্রিক্সটার কথা বললাম, ডক্টর অশোক মহন্তি স্যারের কথা স্মরণ না করলেই নয়, তিনি এই বিষয়টা বুঝাইছিলেন। উইপিং অল নাইটস, লাফিং অল ডে, এটা মানে শুধু দিনের বেলা হাসবে আর রাতের বেলা না। যখন জানা থাকবে ডার্ক ফেজে, তখন সে উইপিং করবে, আর যখন লাইট ফেজে থাকবে তখন সে হাসবে। এই রুব্রিক্সটা দিয়ে তিনি অনেকগুলো কেস বলেছিলেন আমার কাছে, কোথাও না কোথাও। আমি এগুলো পেলে আপনার সাথে শেয়ার করব। তো এই রুব্রিক্স দিয়ে অনেক স্ট্যামোনিয়ামের মধ্যে ঢোকা যায়। এটাকে বলা হয় যে কি অফ স্ট্যামোনিয়াম। স্ট্যামোনিয়ামে ঢোকা যায়, চাবিকাঠি এটা স্ট্যামোনিয়ামে ঢোকার। রাত্রেবেলায় সব কিছু অন্ধকারে ডুবে থাকে, কিচ্ছু দেখা যায় না, তখন সব তার কাছে সবই অপরিচিত, স্ট্রেঞ্জার। তখন তার অসুখ তার কাছে একজন ভয়ানক জানোয়ারের মতন, বন্য জানোয়ারের মতন, যেটা তাকে গিলে খাবে, ডেভোট করবে, তাকে শেষ করে ফেলবে। এনি কর্নার ওই যে আজকে যে রুব্রিক্সটা দিলাম, কর্নার থেকে সে অ্যাটাক করবে। তখন সে বিষণ্ণ হবে, তখন সে ভয় পাবে, অ্যাংজাইটিতে থাকবে, সে তখন কাঁদবে সারা রাত ধরে। হাজবেন্ড সারা রাত ধরে কাঁদে, আগের কেসটাতে সারা রাত কাঁদতেছে। তখন তার নিরাপত্তা চাই, তখন সে যাকে পাবে তাকে ক্লিনস করে ফেলবে। আবার দিনের বেলার দৃশ্যপটটা একদম পাল্টে যায়। দিনের বেলায় কি হয়, সব ফকফকা, মানে কি বাতি জ্বালাইছো, ফিলিপস, তাই না? মাছের রাজা ইলিশ আর বাতিল রাজা ফিলিপস। তো সেই রকম একদম সব ফকফকা। তখন দিনের বেলায় কাউকে তার অপরিচিত নয়, সবাইকে সে চেনে, স্ট্রেঞ্জার কেউ না। সে যখন তার অসুখের প্রোগনোসিস ভালো করে জানলো, ডাক্তার বুঝালো, এবং সে নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে জানলো যে এটাতে অন্য কোনো ক্ষতি হবে না, তখন সে আর অ্যাংজাইটিতে পড়ে না, উৎকণ্ঠিত হয় না। তার মধ্যে কি চলে আসে, ফেবুলাসনেস চলে আসে, তার মধ্যে হিডলেস চলে আসে, তার মধ্যে ইনডিফারেন্স ভাব চলে আসে, উদাসীন ভাব চলে আসে। তখন খুবই স্বাভাবিক সে হাসি খুশি থাকে, উচ্ছ্বসিত থাকে, তার মধ্যে আমোদ প্রমোদেই থাকে। ওই যে সিয়াম যেটা বললো, সেই রকম ওই লঙ্গিং এর বিষয়গুলো তখন তার মধ্যে চলে আসে দিনের বেলায়। তাহলে কি হলো, উইপিং উইপ অল নাইট, লাভ অল ডেজ, বিষয়টা আমরা বুঝলাম। এটা শুধুমাত্র একদিনের কাহিনী না, এটা পুরা জীবনের দিন আর রাত, এই আঙ্গিক আপনাকে বুঝতে হবে। সুতরাং ডার্কনেস হলো স্ট্যামোনিয়ামের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়, আর লাইট বা আলো হচ্ছে তার কাছে খুশির বার্তা নিয়ে আসে। তো এখন প্রশ্ন হলো, এই যে লাইট বা আলো, এটার জন্য কি স্ট্যামোনিয়াম দিনের বেলায় হাসে, আর এই অন্ধকার বা ডার্কনেস এর জন্যই স্ট্যামোনিয়াম রাতের বেলায় কাঁদে? ডেফিনেটলি হ্যাঁ। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন মানে আমরা কি বুঝেছিলাম, ভান, মিথ্যা অভিনয় করা, তাই না? এর মানে হলো অ্যাকচুয়ালি পেশেন্ট দেখাচ্ছে যে তার ভিতরে নাই, যেটা নাই সেটা দেখাচ্ছে, ভান করতেছে, ভনিতা করতেছে। তো স্ট্যামোনিয়াম হলো, এই অ্যাফেক্টেশন হলো স্ট্যামোনিয়ামের একটা বিশেষ দেখানোর পর্যায়, যা বিপদের সঙ্গে, ডেঞ্জারাস সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেয়। যদিও সে রাত্রিকে বা অন্ধকারকে ভয় পায়, কিন্তু সে দেখানোর চেষ্টা করে না, না কোনো ভয় নাই, কিন্তু ভয় না, কিন্তু একটা লেভেল পর্যন্ত সে দেখাবে না, না কিছু হয়নি, কিছু হয়নি। সে এই রাত্রি অর্থাৎ অন্ধকার তথা নেগেটিভ সময় সবকিছু করতে পারবে, এরকমটা সে দেখায়। যদিও তার কাছে স্ট্রেঞ্জার একটা বিরাট ভয়ের বিষয়, কিন্তু সে এখন এমন ভাব করছে যে সবকিছু সহজেই সে মোকাবেলা করতে পারবে। বাস্তবে অ্যাফেক্টেশন তার কাছে জাস্ট একটা কি বেলুনের মতো, বাতাস দিয়ে ফোলানো বেলুন। একটা যদি সুই দিয়ে খোঁচা দেন, বাস, সে আবার আগের অবস্থায় চলে আসবে। মিথ্যা ভান টান সব চলে যাবে। শুধু বলতে হবে যে রাত্রি অর্থাৎ অন্ধকারে কি কি ভয়ানক অবস্থা আসতে পারে, এটা যখন আপনি তাকে দিয়ে দিবেন, তুমি রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছ ডার্কনেসের মধ্যে, দেখো এই জিনিস হবে,
এবার তার অপরিচিত ভাবনাগুলা তখন তার সামনে যদি আপনি নিয়ে আসেন, দেখবেন যে সে ভয় পাওয়া শুরু করেছে। তার ওই যে অ্যাফেক্টেশন তখন ছুটে যাবে। স্ট্যামোনিয়াম রোগীকে যদি ভয় দেখান, তাইলে মজা দেখতে পাবেন। সেই রকম অবস্থা, এবং সামনে যাকে পাবে তাকেই সে একদম জাপটে ধরবে। আর স্ট্যামোনিয়াম পেশেন্ট ছোট বাচ্চার কাছে ইনজেকশন নিয়ে যদি তার কাছে আগে যান, সে আপনার কাছে এসে আপনার পা বা আপনার ইয়াকে জাপটে এরকম করে ধরবে এবং আপনার কাছে সাহায্য চাবে। তো হাইসোমাসও আমরা দেখেছি যে অ্যাফেক্টেশন দেখাবে, তার ক্ষমতা দেখাবে, হ্যাঁ? যে সেরকম সিরিয়াস কিছু করতে যাচ্ছে না। কিন্তু যখন বিপদ সংকেতগুলো তার আয়ত্তের বাইরে চলে যায়, যখন তার মধ্যে রিস্ক ফ্যাক্টর চলে আসে, তখন তার অ্যাফেক্টেশন ভ্যানিশ হয়ে যায় হাইসোমাসে, তাই না? সে তখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে সাহায্য চায়। আর স্ট্যামোনিয়াম দেখা যায় ভয়ের সময় পেশেন্টের ভিতরে ভয় থেকেই গেছে। কিন্তু ডাক্তারের সামনে বা তার পরিচিত লোকজনের সামনে এমন ভাব করবে যেগুলো সিরিয়াস ভাবে নেওয়ার কিছু না। তখন তাকে জাস্ট মনে করে দিতে হবে, আপনি মনে করায় দিবেন যে এই তো সোরিয়াসিস, ক্যান্সার হয়ে যাবে, এই হবে, এটা ভয় দেখায় দিবেন। যেই ভয় দেখায় দিবেন অমনি তার ওই যে অ্যাফেক্টেশনের বেলুন ধম করে ফেটে যাবে। হ্যাঁ, যে সাথে সাথে আপনাকে আঁকড়ায় ধরবে, আপনাকে ক্লিনজ করে ধরে আপনার কাছে সাহায্য চাইবে। হ্যাঁ স্যার, স্যার আমাকে কিছু করেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আসলে এরকম না, আমি আসলে বুঝতে পারিনি, এইরকম ইয়ে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে স্ট্যামোনিয়াম হাইসোমাসকে মানে অ্যাফেক্টেশনকেও কিন্তু আপনারা পার্থক্য করে দিতে পারবেন, পৃথক করে ফেলতে পারবেন চেম্বারে। খালি একটু করে বাজায় দেখাটা শিখতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।